আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ঈদের পরে অনেক লম্বা একটা ভ্যাকেশনের পরে এতদিন পর সবার সাথে দেখা, তো আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আর অনেকেই সালাম জানিয়েছো, আশা খাতুন, উম্মে হাবিবা, তারপরে প্রশান্ত, আরও তারপরে হচ্ছে যে মাশরাফি ভাইয়াও তোমাদের সাথেই আছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং আমার পক্ষ থেকে আবারও আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন বলো তো সবার ঈদের ভেকেশন কেমন কাটলো? অনেক লম্বা একটা ভেকেশন, প্রায় আমাদের 15-16 দিনের মতো তো অফ ছিল নাকি? তো এই ঈদে কার পড়ালেখা কেমন চলছে, প্রিপারেশন কেমন, এবং সামনে আর কয়দিন পরে সম্ভবত 69 থেকে 70 দিন নাকি, এরপরে তো তোমাদের এইচএসসি পরীক্ষা। তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন? ঈদে কি কি এনজয় করলা ভাইয়ার সাথে চাইলে শেয়ার করতে পারো। কোথায় কোথায় ঘুরতে গেছো না গেছো এগুলো চাইলে একটু শেয়ার করতে পারো, কোনো সমস্যা নাই। তো মানে যেই কথাটা আসলে বলার, আজকে যে লাইভটা নিচ্ছি এই লাইভটা হচ্ছে এইচএসসি এমসিকিউ 2.0, এইটা রিলেটেড আমাদের ফিজিক্স লাইভ ক্লাস, এবং আগামীকালকে তোমাদের ম্যাথ বস সাইড ভাইয়া নিবে ম্যাথ লাইভ ক্লাস, ঠিক আছে? তো লাইভ ক্লাসগুলোতে আসলে কি কি দেখানো হবে, বা লাইভ ক্লাসটা মনে করো যে তোমার অনেকটা ট্রেইলর টাইপের। আমরা মুভি দেখার আগে মুভির ট্রেইলর দেখি না, আমার লাইভ ক্লাসটা হচ্ছে ট্রেইলর টাইপের, যে আমাদের এমসিকিউ কোর্সটা কেমন হবে এইটার জন্য, যে এমসিকিউ কোর্সে তোমরা কি কি পাবা। যেমন সব সময় শুধু এইটাই ভাবো যে এমসিকিউ কোর্স মানে ভাইয়ারা মানে শুধু শর্ট ট্রিক্সই দেখাবে। দেখো, সব সময় কিন্তু শর্ট ট্রিক্স শিখাটা বা জানাটা এটা কিন্তু ইম্পর্টেন্ট না। অনেক সময় হয় যে এমন কিছু জিনিস যেটা আমরা গুরুত্ব দেই না কিন্তু অনেক ইম্পর্টেন্ট জায়গায় আসে, এইটা বুঝতে পারা। দ্বিতীয়ত, ফিজিক্সে গ্রাফ অনেক প্রবলেম হয় বা গ্রাফ রিলেটেড অনেক কোয়েশ্চেন আসে, যেই জিনিসগুলো আসলে আমরা স্কিপ করি। আমরা শুধুমাত্র যদি ফোকাস করি শর্টকাট ট্রিক্স, এটা কিন্তু না। পাশাপাশি ক্যালকুলেটর হ্যাক্স অনেক ইম্পর্টেন্ট, যে তোমাকে ক্যালকুলেটর ইউজ করার ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে কিন্তু তুমি পারতেছো না ক্যালকুলেটর ইউজ করতে ইফিশিয়েন্টলি। মানে ইউজ তো আমরা সবাই করতে পারি, বাচ্চাও করতে পারে। তো এই জিনিসগুলা কিভাবে তুমি ইফিশিয়েন্টলি ক্যালকুলেটর ইউজ করবা, দ্যাটস মিন ক্যালকুলেটর হ্যাক্স। শর্টকাটে কিভাবে করবা, কোন টপিক্সটা ইম্পর্টেন্ট, তুমি যেটাকে ইম্পর্টেন্স দিচ্ছ না ওই জায়গাটাও কিন্তু তোমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। তো এই জিনিসগুলোই বেসিক্যালি একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অনেকেই দেখি অ্যাড হয়ে গেছো। আশা খাতুন তো আগেই বলছি, তারপরে সানজিদা আক্তার লামিয়া। আচ্ছা, এটা আমার ক্লাসে আজকে, তুমি আমার ক্লাসে নতুন। তারপরে হচ্ছে অনেকেই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যারা যারা আসো তো এখন বলো ভাইয়ারা সব কিছু ক্লিয়ার আছে কিনা, শুরু করবো কিনা? সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, বেশি কিছু লাগবে না, জাস্ট একটা পেপার নিবা, একটা পেন নিবা। চাইলে ক্যালকুলেটর রাখতেও পারো, নাও রাখতে পারো, ঠিক আছে? তো বলো, সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত কিনা জানাও। ওকে, শুরু করি। দেখো, ফার্স্টের কোশ্চেনটাই বুয়েট 21-22, মানে ওরা হচ্ছে এইচএসসি 21 আর ওদের বুয়েট সেশন হচ্ছে 22। এখন বুয়েটের কোশ্চেন দেখে অনেকেই ভয় পাচ্ছ। কোশ্চেনটা একবার পড়ে দেখো তো, এটা কোন অধ্যায়ের কোশ্চেন আসছে। বুয়েটের মতন একটা জায়গাতে একদম প্রথমে তোমরা যেই অধ্যায়টা স্কিপ করো, গুরুত্ব দাও না, ওই অধ্যায়ের একটা কোশ্চেন, এবং কোশ্চেনটাও একদম ইজি, একদম বেসিক কোশ্চেন। এই কোশ্চেনটা বুয়েট কেন করলো বলো তো? এই জন্যই করছে কারণ এই চ্যাপ্টারটা কেউ গুরুত্ব দেয় না, পড়লেও একটা ওভারঅল আইডিয়া মোটামুটি নেয় তো নেয় না, আর একদম ইজি যে সূত্র আছে এই সূত্রগুলো তোমরা স্কিপ করো। তো এই জিনিসটা বোঝানোর জন্য যে অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ, এইটার জন্য আসলে এই কোশ্চেনটা এখানে অ্যাড করা। তো চলো কোশ্চেনটা সলভ করে ফেলি। বলছে কি, কোনো স্ফেরোমিটারের যে কোনো দুই পায়ের মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা স্ফেরোমিটার কোনটা জানো তো তোমরা? যে বিভিন্ন টাইপের যে ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্টগুলো তো চিনো নাকি? ভাইয়ারা কিন্তু চাইলে তোমরা যদি চাও এই ইনস্ট্রুমেন্ট রিলেটেড একটা ক্লাস নিতে পারি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যা যা লাগে, যেমন কোনটা স্ফেরোমিটার, কোনটা ভার্নিয়ার স্কেল, কোনটা স্লাইড ক্যালিপার্স, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের বিকার থাকে, ঠিক আছে, কনিক্যাল ফ্লাক্স টাক্স থাকে। তো এইগুলো কিন্তু চেনাটা অনেক ইম্পর্টেন্ট, এবং এমসিকিউতে কিন্তু অনেক সময় এটাও আসে, চারটা চিত্র দিয়ে বলবে, উপরে একটা নাম দিবে, যে ধরো তোমাকে কনিক্যাল ফ্লাক্স কোনটি, ক খ গ ঘ চারটা তোমার চিত্র দিল, তোমাকে চিহ্নিত করতে হবে। বা তোমাকে ধরো চারটা ইনস্ট্রুমেন্ট দিল, তোমাকে বলতে হবে যে ধরো তোমাকে বললো যে নিচের কোনটি স্ফেরোমিটার, অথবা তোমাকে বলতে পারে নিচের কোনটি স্ক্রু গজ, চারটা চিত্র দিয়েছে, তোমাকে এখন আইডেন্টিফাই করতে হবে। তো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো স্ফেরোমিটার কোনটা? স্ফেরোমিটার হচ্ছে দেখবা অনেকটা এরকম গোলাকার আকৃতির থাকে আর তিনটা পা থাকে এটার। হ্যাঁ, ওইদিকে একটা পা থাকে,
এদিকে একটা পা থাকে, এদিকে একটা পা থাকে। আমরা হচ্ছে যে কোনো গোলীয় তল যখন থাকে ওইটার কার্ভেচারটা বা বক্রতার ব্যাসার্ধটা মেজারমেন্ট করার জন্য এই স্ফেরোমিটারটা ইউজ করি। তাহলে এই স্ফেরোমিটারের যেই যে জিনিসটা লাগে, আমাকে বলছে কি নির্ণয় করতে হবে, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে বক্রতার ব্যাসার্ধ r = d²/6h প্লাস h/2। এটা তোমরা প্র্যাকটিক্যালে করো, প্র্যাকটিক্যাল যখন লিখো এই সূত্রটা ইউজ করো। এখানে d² বলতে কি বোঝাচ্ছে, d² বলতে বোঝাচ্ছে এই তিনটার গড়। এই তিনটার গড় করলে কত হয় দেখো তো, একটু মুখে মুখে করি। এটা হচ্ছে 50, এটা হচ্ছে 52, মানে 103 আর হচ্ছে 47, 150। 150 কে 3 দ্বারা ভাগ করলে 50 হয়। 6 × h, h এর মান কত, এই যে দেখো সমতল উচ্চতা সমতল পৃষ্ঠ থেকে 3.82 মিলিমিটার, তাহলে 3.82 বসায় দাও প্লাস 3.82 / 2। এখন বলো এটার আনসার কত আসছে, এটার আনসার। দেখো সূত্রটা তোমার বইয়ে ডিরেক্ট দেওয়া আছে, শুধু মানগুলা বসাই দিবা, ম্যাথ হয়ে যাবে। আর এই জিনিসটাই বইয়েতে আসছে, অর্থাৎ শুধুমাত্র একজন বলছে এ, কে বলছে এটা, উম্মে হাবিবা। আচ্ছা তুমি কি আমার কোশ্চেনের আনসার দিছো? চিনবেন না, আমি এসিএসে আসি, আপনার সাথে ম্যাথ নিয়ে কথা হয়েছিল আপনার পোস্টে। আচ্ছা ঠিক আছে। ওকে, বলো বলো আনসার কত আসছে, আমিও একটু হিসাব নিকাশ করি। দেখো আমার আনসার চলে আসছে। ভাই এটা কোন চ্যাপ্টার, এই যে একজন প্রশ্ন করছে ভাই এটা কোন চ্যাপ্টার, চ্যাপ্টার চিনতেছে না। এটা একদম পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার, বুঝতে পারছো? এটা পদার্থবিজ্ঞানের একদম প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার, যেটা তোমার প্রথমেই পড়া উচিত ছিল, তুমি পড়ো নাই, স্কিপ করছো, অথচ এত ইজি জিনিসটা বুয়েটে আসছে। আনসারটা হচ্ছে গ নাম্বার, 110.985 মিলিমিটার। ওকে, তিশা ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। এমসিকিউ কোর্স প্রাইস কত? আচ্ছা ভাইয়া ভালো কথা জিজ্ঞেস করছো, এমসিকিউ কোর্স প্রাইস কত? প্রাইস আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 12 তারিখ, মানে তোমাদের অফার প্রাইস তো 1000 টাকা থেকে 600 টাকা ছিল, অফার প্রাইস কিন্তু শেষ। তারপরে মনে হয় 700 টাকার একটা অফার প্রাইস চলতেছে। যেহেতু আমি এখন লাইভ নিচ্ছি, যতক্ষণ লাইভ চলবে তুমি যদি তার ভিতরে নিতে পারো, যতক্ষণ লাইভ চলবে তুমি যদি তার ভিতরে নিতে পারো তোমার জন্য 500 টাকা, আর আজকে রাত 12টা পর্যন্ত 600 টাকা। এখন দেখি কে অফারটা আসলে লুফে নিতে পারো, দেখা যাক, ঠিক আছে? যাও প্রাইস জানাই দিলাম। আর অফার প্রাইস কিন্তু নাই, তবে আমার লাইভ উপলক্ষে আমি একটা অফার দিয়ে রাখছি, এখন দেখি কে অফারটা নিতে পারো। এটা হচ্ছে আনসার, শেষ। জান্নাতুল ফেরদৌস 101.985। আচ্ছা জান্নাতুল ফেরদৌস তুমি আর একটু ভালোভাবে করো, 101 আসবে না, 110 দশমিক আসবে, ঠিক আছে? 110 দশমিক আসবে। তোমাদের মাস্টার ভাইও অবাক 500 টাকার কথা শুনে, মাস্টার ভাইও জানে না, আমি দিছি তো, আমার ইচ্ছা। আচ্ছা দেখো পরেরটা আইওটির কোয়েশ্চেন, এটা অনেক ইজি। কোয়েশ্চেনটা মেনলি হচ্ছে আমাদের একদম প্রথম চ্যাপ্টারের কোয়েশ্চেন, কিন্তু আইওটিতে এখান থেকেও আসছে, এবং কততে 20 21, মানে আমাদের সময় আসা একটা কোয়েশ্চেন, যদিও আমি পরীক্ষা দেই নাই। তো দেখো বলতেছি কি, লেন্থ অফ এ সিম্পল পেন্ডুলাম, মানে একটা সরল দোলকের যে দৈর্ঘ্য যেটা থাকে, কার্যকরী দৈর্ঘ্য, এটা হচ্ছে 100 দশমিক প্লাস মাইনাস, মানে 0.5 কম বেশি হইতে পারে, ঠিক আছে, সেন্টিমিটার। এবং টাইম পিরিয়ড পর্যায়কাল t = 2 সেকেন্ড প্লাস মাইনাস 0.01 সেকেন্ড, মানে 0.01 2 সেকেন্ড এদিক সেদিক হতে পারে। ডিটারমিন দ্য পার্সেন্টেজ অফ এরর ইন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, জি এর কারণে কত পার্সেন্ট, শতকরা কত পার্সেন্ট ভুল দেখাবে বা ত্রুটি দেখাবে। তাহলে কি করব বলো তো? এই কোশ্চেনগুলো পারতে হলে তোমাকে যেটা করতে হবে, ওভারঅল সবগুলো সূত্র জানতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি g = 4π², উপরে থাকতেছে l, নিচে থাকতেছে t²। এর মানে del g = কি হবে, del g/g = del l/l প্লাস del t/t। এইখানে কি বসাবা বলো তো?
এই যে পাওয়ারটা কিন্তু এখানে এই হিসাবে রাখা, মানে নেগেটিভ হিসাবে রাখা। তাহলে কি -2 দ্বারা গুণ করব না +2 দ্বারা গুণ করব, এটা অনেকেই কনফিউশন থাকে। আনসারটা হচ্ছে তুমি নেগেটিভ পজিটিভ যাই বসাও, এটার সাথে তুমি মডুলাস সাইন দিয়ে দিবা। মডুলাস সাইন দিলে কিন্তু আলটিমেটলি নেগেটিভ থাকুক পজিটিভ থাকুক আনসারটা পজিটিভ আসবে। অর্থাৎ পাওয়ার যত, শুধু পাওয়ারের পরম মানটা বসাবা, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা। আইডিতে গিয়ে মেসেজ দাও। আচ্ছা ঠিক আছে, আগে ম্যাথটা সলভ করি। দেখো তাহলে আলটিমেটলি কি থাকতেছে, ডেল এল এর মান কত? ডেল এল এর মান হচ্ছে এই যে এখানে দেওয়া আছে 0.05, এল এর মান কত 100, প্লাস এই যেটা 2 ইন্টু ডেল টি এর মান কত, ওই যে দেখো দেওয়া আছে 0.01, আর তারপরে হচ্ছে টি এর মান হচ্ছে 2। এটা করলে কত আসবে? এটা তুমি যদি করো এটা আসতেছে 0.015। এখন দেখো আনসার কোনটা দিবা, 0.015, ঠিক আছে? পার্সেন্টেজে আমি কিন্তু লিখি নাই, তোমাকে যখন পার্সেন্টেজে লিখতে বলবে, এই যে পার্সেন্টেজ কথাটা তোমরা লেখো না, এই সিম্বলটা, এই সিম্বলটার অর্থ কি? সিম্বলটার অর্থ হচ্ছে 1/100, ঠিক আছে? জিনিসটা অলওয়েজ মনে রাখবা। তাহলে এটার আগে পার্সেন্টেজ দিতে হলে এটাকে 100 দ্বারা গুণ দিতে হবে, এটা 100 দ্বারা গুণ দিলে কত হয়? 1.5%। আনসার কি? আনসার হচ্ছে ক নাম্বারটা। আজকে কি এইচএসসি রিলেটেড কিছু থাকবে? হ্যাঁ ভাই, আজকে এইচএসসি রিলেটেডই করাচ্ছি। আজকে হচ্ছে এইচএসসি, আর তোমরা যারা টেস্ট দেওয়া শেষ আর যারা 26 বেস টেস্ট দেওয়া নাই কিন্তু কলেজের ফাইনাল দিছো ওদের জন্য। হ্যাঁ, প্রথম কোশ্চেন দুইটা দেখানোর অর্থ হয়েছে কেউ ভাইব না যে এটা আসলে অ্যাডমিশনের কোশ্চেন চলতেছে। আমাদের এমসিকিউ যে কোর্স থাকবে ওই কোর্সে তোমাকে বিগত বছরের এইচএসসির মানে এমসিকিউগুলো তো সলভ করে দেওয়া হবে। বিভিন্ন যে কলেজ আছে স্বনামধন্য কলেজগুলোর যে টেস্টের এমসিকিউ আছে এগুলোও তোমাকে সলভ করে দেওয়া হবে, পাশাপাশি অ্যাডমিশনের কিছুটা ধারণা দেওয়া হবে। তুমি যদি এই এইজ থেকে, মানে এই লেভেল বা এই স্টেজ থেকে তোমার অ্যাডমিশনের কয়েকটা এমসিকিউ সলভ না করো তাহলে তোমার আইডিয়া হবে না যে কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে বা তোমার প্রিপারেশনটা কীরকম হইতে পারে। তো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে এখন থেকেই কিছু কিছু জায়গাতে অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করতে হবে। আর এই মানে এই কারণটার জন্যই আমি আসলে প্রথম দুইটা আমার অ্যাডমিশনের আমি এমসিকিউ রাখছিলাম। কেউ ভয় পায়ও না যে এটা আসলে অ্যাডমিশনের ক্লাস চলতেছে, অ্যাডমিশনের ক্লাস চলতেছে না, এইচএসসিরই চলতেছে। শুধুমাত্র তোমরা এই দুইটা মানে এই চ্যাপ্টারটা তোমরা স্কিপ করো। এই যে একজনে যে বললো যে সে জানেই না, বুঝতেই পারতেছে না এটা কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন, অথচ এটা একদম প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার, যেটা তার প্রথমেই ধরা উচিত ছিল। এই জন্য শুধু এই জিনিসটা তোমার চোখে আঙুল দিয়ে দেখায় দেওয়ার জন্য আমি এই কোয়েশ্চেন দুটো অ্যাড করছি। ওকে, এটাতে দেখি আরও একটা কোয়েশ্চেন এসে পড়ছে ভেক্টরে, জায়গা মতো কম আছে আইডিতে। ওকে, ভোট চ্যাপ্টার এত যারা স্কিপ করছো কোন চ্যাপ্টার আমি বুঝতেছি না ভাই। এটা প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার। তুমি বইটা একটু খুলো, বই খুললে ভালো হইতো। সবাই একটু বই খুলবা, হ্যাঁ একটু বইটই খুলো, নাহলে দেখবা যে পরীক্ষার হলে যাওয়ার পরেও এমন মনে হবে যে এটা কোন চ্যাপ্টার থেকে আসছে, এটা কি এইচএসসি থেকে আসছে না অনার্স থেকে আসছে কোয়েশ্চেন। আচ্ছা দেখো, এটা অনেক ইজিলি করা যায়। একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ দেওয়া আছে, নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এটা দেওয়া আছে 14। তারপরে স্রোতের বেগ দেওয়া আছে ইউর মান দেওয়া আছে কত 7। বলছে নদীর প্রস্থ দেওয়া, নদীর প্রস্থকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডি ইজ ইকুয়াল টু কত 12.125। নদীটি আড়াআড়িভাবে পার হতে কত সময় লাগবে? নদী পার হওয়ার সময় কি বলছিলাম আমি তোমাদের এটার উপরে কিন্তু একটা ডিটেলস একটা ক্লাস নিয়েছিলাম, ওইখানে আমি বুঝাই দিছিলাম যে কিভাবে সময় সমান সমান দূরত্ব। তাহলে নদীর দূরত্ব হচ্ছে ডি ডিভাইডেড বাই ভেলোসিটি, তাহলে ভেলোসিটি হচ্ছে ভি সাইন আলফা। এখন শুধু মান বসায় দাও, ডি এর মান কত 12.125, ভি এর মান কত 14, সাইন আলফার মান কত? হ্যাঁ, এই যে আলফা দিছি, আলফার মান কত? আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা যদি এখন করো দেখবা লাস্টে 1 পয়েন্ট সামথিং আসবে, মানে 1 আওয়ার। এখন বলো যে আমি আলফার মান 120 ডিগ্রি বুঝছি কিভাবে? এটা কিন্তু এমসিকিউ জন্য আমি শর্টকাট করছি, সেটা একটু কাজ করি। এই যে দেখো
খুব শর্টে করছি না, এগুলো তো ইনফরমেশন এখানে দেওয়া ছিল, আমি জাস্ট লিখছি যে এই ইনফরমেশনটা এখান থেকে লিখলাম, এই যে ইনফরমেশনটা এখানে লিখলাম, তারপরে হচ্ছে স্রোতের বেগ এটাও লিখলাম, নদীর প্রস্থ এটাও লিখলাম। লেখার পরে মেইন আমার ম্যাথ ছিল কিন্তু জাস্ট এই এতটুকু। ম্যাথ কতটুকু করছি? ম্যাথ কিন্তু বেশি না, ম্যাথ জাস্ট এই এতটুকুর ভিতরেই কমপ্লিট করলাম। প্রশ্ন হচ্ছে সাইন আলফা, আলফার মানে 120 ডিগ্রি বুঝলাম কিভাবে? এই যে দেখো, নৌকার বেগ যত স্রোতের বেগ তার অর্ধেক, বা স্রোতের বেগ থেকে নৌকার বেগ যখন দ্বিগুণ হয় তখন আলফার মান 120 ডিগ্রি হয়। এটা ওয়ান কাইন্ড অফ মুখস্থ তুমি বলতে পারো, ঠিক আছে? একদম শর্টে কাহিনী শেষ। এজন্য আনসার হবে কি? আনসার হবে খ নাম্বার, 1 আওয়ার। শরীফা জাহান মিম, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঈদ কেমন কাটলো সবার? তারপরে হচ্ছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমরাও চাইলে করতে পারো ভাই, কি করবো? এটাই তো লিখলেন না। মাইশা বিনতে মুনিয়া। আচ্ছা দেখি এখন তোমরা একটা করো, এটা একদম সহজ, বরিশাল বোর্ড 16তে আসা, অনেক আগের কোয়েশ্চেন। তোমরা এটার একটু আনসার দাও, আমি এফাকে একটু আমার চা খাওয়া শেষ করি, তোমরা একটু আনসার দাও। বৃষ্টির ফোঁটা বাতাসের মধ্য দিয়ে পড়তে থাকলে দূরত্ব বনাম বেগ লেখচিত্রের প্রকৃতি কোনটি? বলো প্রকৃতি কোনটি? ওয়াই অক্ষ এক্সিস বরাবর আছে হচ্ছে বেগ, আর এক্স এক্সিস বরাবর আছে হচ্ছে দূরত্ব, ঠিক আছে? প্রতিটার ক্ষেত্রেই সেম, বেগ হচ্ছে ওয়াই অক্ষ, দূরত্ব হচ্ছে এক্স অক্ষ। আনসার কোনটা হবে? এখন তোমরা আমার একটু আনসার দাও। আলহামদুলিল্লাহ ভালো ঈদ কাটছে, যাক আলহামদুলিল্লাহ, ঈদ ভালো কাটলেই ভালো। এই আনসার দাও, আনসার দাও। একটা আনসার আসছে সি, শরীফা জাহান মিম, ও বলছে সি নাম্বারটা। সি নাম্বার মানে এটা না? আচ্ছা, এটা হচ্ছে শরীফা জাহান মিম একজন বলছে, ওকে মানলাম, একটা পাইছি আনসার। এইখানে একটা পাইছি। আচ্ছা, আর কে কে আনসার দিবা দেখি। এই গ্রাফগুলো নিয়ে পোলাপান সেই প্যারায় থাকে। হ্যাঁ, এই গ্রাফ থেকে একটা আসবে। সানজান আক্তার লামিয়া, সেও বলতেছে সি। এই কি একজনের দেখা দেখি আরেকজন বলছো নাকি সি? এরকম করলে কিন্তু হবে না। যার যারটা শেষে বলতে হবে। তোমরা সামনে থাকলে ভালো হতো, এখন জিজ্ঞেস করতাম, এক্সপ্লেইন করো তাইলে সি কেন বললা। প্রশান্ত বাওয়ালি বলছে 1, মানে ক নাম্বারটা। আচ্ছা দেখি, জান্নাতুল ফেরদৌস গ। কি রে, একজন বলছো দেখে কি সবাই বলতেছে? এবার সাইফ ভাই বলছে ই। ই নাম্বারটা কই? এখানে আইকা দিই। হ্যাঁ, ই নাম্বারটা মাঝখানে আইকা দিই। দেখি, বলো বলো। খ আর ঘয়ের পক্ষে কেউ নাই না? ওকে, দেখি আর কে কে আনসার দেয়। মোহাম্মদ আমির রহিম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এবার আমি একটু বলি, দেখো, বৃষ্টির ফোঁটা বাতাসের মধ্য দিয়ে পড়তে থাকলে দূরত্ব বনাম বেগ লেখচিত্রের প্রকৃতি কোনটি হবে? যখন বৃষ্টি বাতাসের মধ্য দিয়ে পড়তেছে, তাই না? বাতাসের মধ্য দিয়ে যদি পড়তে থাকে, এখানে কিন্তু প্লবতার কথা কোথাও বলা আছে? কোথাও কিন্তু প্লবতার কথা বলা নাই। মানে এত ডিপলি কেউ চিন্তা করতে যাবে না, এত ডিপলি চিন্তা করতে গেলে ঝামেলা পড়ে যাবে। তুমি চিন্তা করো যে যত নিচের দিকে পড়তেছে, যেহেতু একটা পড়ন্ত বস্তুর গতিতে কি হয়, তার বেগ বৃদ্ধি পাইতে থাকে। ব্যাগটা যে বৃদ্ধি পায় তখন কিসের সাথে বৃদ্ধি পায়? তার দূরত্ব যত বৃদ্ধি পাচ্ছে তার ব্যাগও তত বৃদ্ধি পাচ্ছে, তার দূরত্ব যত বৃদ্ধি পায় ব্যাগ তত বৃদ্ধি পায়। দেখো তো এই সূত্রটা সবার জানা আছে কিনা? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এখানে তোমার এস তুমি যত বাড়াবা তোমার ভিও কিন্তু তত আস্তে আস্তে বাড়তে থাকবে। তো তাহলে ব্যাগ বনাম দূরত্বের যে লেখচিত্রটা হবে এরকম, একদম সোজা। ক নাম্বারটা হবে আনসার। একজনেরটা শুধু হয়েছে, আর কারোরটা আসলে হয় নাই। সরি টু সে, আর কারোরটা হয়নি, এটা শুধু একজনেরটা হয়েছে। যদি প্লবতার কথা বলা থাকতো তখন আনসারটা হয়ে যেত গ নাম্বার, যে একটা মোমেন্টে আসলে ব্যাগ আসলে কমতে কমতে ব্যাগ মানে একদম নির্দিষ্ট হয়ে যাবে, যেটাকে আমরা প্রান্তিক ভেলোসিটি বা কি বলে
টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ বলি, কিন্তু প্রান্তিক বেগের কথা তো বলা হয় নাই, যেহেতু বলা হয় না এই জন্য আনসারটা ক নাম্বার হবে। তো এই ভুলগুলাই আসলে আমরা করব পরীক্ষার হলে, এই ভুলগুলাই আমাদের হবে, বোঝা গেছে? ওকে, পরেরটায় যাই। এটা অনেক ইজি একটা কোয়েশ্চেন। দেখো আমি একটু চিত্রটা একটু এক্সপ্লেন করি, তোমরা একটু দেখো, আমি চিত্রটা একটু এক্সপ্লেন করি। এদিকে উত্তর দিকে একটা গাড়ি যাচ্ছে, আর এদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা গাড়ি যাচ্ছে, হ্যাঁ। আর আমাকে বলছে কি যে কোন দিকের গাড়িটা সাপেক্ষে পূর্ব দিক গাড়ি আপেক্ষিক বেগ কত, উত্তর দিকগামী গাড়ির সাপেক্ষে, মানে উত্তর দিকে যেই গাড়িটা আমার যাচ্ছে, এই যে এই গাড়িটা পূর্ব দিকগামী গাড়িকে কোন দিকে যাইতে দেখবে। সোজা কথা, যে ধরো তুমি উত্তর দিকে যাচ্ছ, তোমার বন্ধু পূর্ব দিকে যাচ্ছে, তুমি তোমার গাড়ি থেকে এই পূর্ব দিক অভিমুখী বা তোমার বন্ধু যে পূর্ব দিকে যাচ্ছে তাকে তুমি কোন দিকে যাইতে দেখবা। দিক বলছে না ব্যাগ নির্ণয় করতে, আচ্ছা ব্যাগ নির্ণয় করতে বলছে, যে তোমার যে বন্ধুর গাড়ি আছে গাড়িটার ব্যাগ তুমি কত নির্ণয় করবা, তোমাকে স্রেফ এতটুকু নির্ণয় করতে হবে। বলো, আনসার দাও। এটা একদম ইজি, এটা একদম ইজি। কে পারবা? কি কেউ আনসার দিচ্ছ না কেন? কারোর কি হয় নাই? খুব ইজিলি নির্ণয় করা যায়। দেখো, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তুমি পরীক্ষার হলে কি করবা জানো? এই কোশ্চেনটা পাওয়ার পরে তুমি শুধু এতটুকু নির্ণয় করবা। এটা দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার, কে যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে? এইটা যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে, আর আরেকটা যাচ্ছে এদিকে, ও যাচ্ছে কতটুকু? 70 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা, এই ডিরেকশনে হচ্ছে 50 আর এই ডিরেকশনে হচ্ছে 70। তাহলে আমি এখন কি করব? এই যে দেখো, 50 স্কোয়ার প্লাস 70 স্কোয়ার করলে কত আসে? 86.02, 86 কিলোমিটার পার আওয়ার বেগ। শেষ। আজকে কি 2টা লাইভ হবে? না, আজকে 2টা লাইভ হবে না। আজকে হচ্ছে ফিজিক্স হবে, আগামীকালকে হচ্ছে ম্যাথ হবে। দেখছো কত ইজিলি হয়ে গেছে। এখন বলো, এটা কি কেউ বুঝতে পারছো আমি যত শর্টকাটে করছি? তুমি যখন পরীক্ষার হলে করবা তখন তোমাকে শর্টকাটেই করতে হবে, কিন্তু তোমার কনসেপ্টটা ডেভেলপ করতে হবে এখন। অর্থাৎ কোর্সে তোমাকে প্রথমে কনসেপ্ট ডেভেলপ করায় দেওয়া হবে, তারপর তোমারে বলবো যে এবার তুমি করো, এরপরে তুমি শর্টকাট করবা। শর্টকাট ডিরেক্ট শিখাবো না যে ভাই এই যে এমনি এটা হলো ম্যাজিক, তুমি শিখছো হয়ে গেছে। আমি তোমাকে কনসেপ্ট বুঝাই দিব, তোমাকে করতে হবে। এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ 24-এ আসা, মানে সিলেট ক্যাডেট কলেজের একদম রিসেন্টলি টেস্টের কোশ্চেন এটা, ঠিক আছে? এখন বলো, এটা বুঝতে পারছো কে কে আর বুঝো নাই কে কে? আচ্ছা, কেউ কোনো রেসপন্স করতেছো না, রেসপন্স করতে হবে তো। রেসপন্স না করলে আমি বুঝবো কীভাবে যে তোমরা আসলে এটা ধরতে পারছো কি পারো নাই। আচ্ছা, একজন বলছে বুঝি নাই, তাহলে যেহেতু বুঝো নাই তাহলে আরেকবার একটু বুঝাই দিই। দেখো, কি কি দেওয়া আছে তোমার? এই একদিকে যাচ্ছে, এই দিকে একটা গাড়ি যাচ্ছে, এটা হলুদ হইল কে? ধরো এই দিকে যাচ্ছে, হ্যাঁ, এদিকে একজন যাচ্ছে আর এই দিকে একজন যাচ্ছে। আমাকে নির্ণয় করতে বলছে কি? আচ্ছা, তার আগে আরেকটা কাজ আছে আমার। আরেকটা কাজ হচ্ছে কি,
কে কোন দিকে কত মিটার পার বেগে, উত্তর দিকে হচ্ছে পূর্ব দিকে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে, এদিকে যাচ্ছে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এই দিকে যাচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন তোমাকে বলছে যে এই যে গাড়িটা আছে, এই গাড়িটাকে কত বেগে বা যাইতে দেখবে। তাহলে যেহেতু ও দেখবে, ওর সাপেক্ষে নির্ণয় করতে বলছে, যার সাপেক্ষে নির্ণয় করতে হবে, যে দেখবে, যে পর্যবেক্ষণ করবে, ঠিক আছে, যার কাছ থেকে দেখা হবে, তাকে সবসময় তুমি একদম ডিরেক্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টায় দিবা, তাকে একদম তুমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টায় দিবা। তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টায় দিলে কি হয়, এদিকে হয়ে গেছে না, এই যে দেখো। তাহলে এখন আমার কাজ কি থাকবে, যে একটা তাহলে এদিকে যাচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার বেগে, এদিকে যাচ্ছে 50 কিলোমিটার আওয়ার বেগে, শেষ। এতটুকু বুঝতে পারছো? দুইটার ভেক্টর যোগ করে দাও। এখন যদি এই দুইটার তুমি ভেক্টর যোগ করো কি হবে, তাহলে একটা হচ্ছে 70, এটার হোল স্কয়ার হবে প্লাস, আর একটা হচ্ছে 50, এটার হোল স্কয়ার হবে প্লাস 2 ইন্টু 70 ইন্টু 50 ইন্টু কস আলফা। আলফার মান কত, এই যে এইটা তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত, 0। দ্যাটস মিন এই সবটুকু পোর্শন হয়ে যাবে 0। একটা রুট ওভার আছে না সাইন উপরে, তাহলে তোমার এই পোর্শনটুকু যদি 0 হয়, তাহলে আলটিমেটলি থাকতেছে শুধু এই পোর্শনটুকু। এবং আমি করার সময় শুধুমাত্র এই পোর্শনটুকুই করছিলাম, এজন্যই, বুঝতে পারছো? এজন্য আমি শুধু এই অংশটুকু করছি। অর্থাৎ এমসিকিউ করার সময় আমাকে ধরতে হবে যে ওরা আসলে অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম বাদ দেওয়ার ব্যবস্থা ওরা রাখবে। ওরা এমনভাবে দুইটার কোণ সেট করছে যাতে আমার এই পোর্শনটুকু না লাগে, এবং আমি ওই জিনিসটা বুঝতে পারার পরে এই জন্য শুধুমাত্র এই পোর্শনটুকু করছে এবং আনসার চলে আসছে। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, একজন বলছে 86 কিলোমিটার পার আওয়ার, লামিয়া। আচ্ছা ঠিক আছে, লামিয়ারটা হয়েছে। সি অথবা শুধুমাত্র আনসার লিখলেই হবে, এত বিশালটা লেখা লাগবে না, শুধুমাত্র আনসার লিখলেই হবে। পরেরটায় আসি। নিউটনীয় বলবিদ্যার অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এটা, মানে শুধু এমসিকিউতে যে আসে তা না, সিকিউতেও আসে, এটা রাজশাহী বোর্ড 16তে আসা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলোতেও আসে। কোন কলেজে পড়েন আপনি? কারে আমারে প্রশ্ন করলে আমি কোন কলেজে পড়ি নাকি, বুঝি নাই আসলে। আচ্ছা দেখো, এইখানে একটা বক্স রাখা, এইখানে একটা বক্স রাখা, এইখানে একটা বক্স রাখা, এইটার ভর হচ্ছে 25 কেজি, এটার ভর হচ্ছে 20 কেজি, এটার হচ্ছে 15 কেজি, ঠিক আছে। এইটা একটা সুতা দ্বারা বা তার দ্বারা যে কোনো কিছুই হোক নগণ্য, ওটা ওজনহীন একটা তার দ্বারা এটার সাথে এটা অ্যাটাচ করা, এটার সাথে এটা অ্যাটাচ করা, এবং আমাকে বলতেছে এই সম্পূর্ণ সিস্টেমটাকে এই জায়গাতে 120 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। এখন একটু চিন্তা করো, তোমরা যারা ছোটোবেলায় এই টাইপের কাজগুলো করতা, যে আমরা অনেক সময় করতাম কি, যে 3-4টা বক্স একটার সাথে আর একটা বাঁধতাম, বাঁধার পরে রশিদে টানতে টানতে খেলতাম, বাসার মধ্যে এটা নিয়ে দৌড়াইতাম, এই কাজ করতাম, অনেকেই করতাম। তারপরে যারা সচরাচর রেলগাড়ি দেখছো, রেল স্টেশনে হোক, যে কোনো জায়গায় হোক, একটা রেলগাড়ির মনে করো যে সামনে যেটা তোমরা ইঞ্জিন বলো, লোকোমোটর যেটা ছিল, এটা যখন টান দেয় সম্পূর্ণ ট্রেনটা কিন্তু অ্যাট এ টাইম মুভ করে, ঠিক আছে। সম্পূর্ণ ট্রেনটা কিন্তু এমন হয় না যে প্রথম কম্পার্টমেন্টটা যাচ্ছে, দ্বিতীয়টা একটু পরে গেছে, তৃতীয়টা আরেকটু পরে গেছে, এমন কিন্তু হয় না, ঠিক আছে না, এমন হয় না। সবটা তুমি যখন এখানে যখন একসাথে তুমি যখন বল প্রয়োগ করো, সবটা একই সাথে চলা শুরু করে, সবার ব্যাগ একই রকম হয়, ত্বরণ একই রকম হয়, কিন্তু এই যে একটার সাথে আর একটা যেই রশি বা তার দ্বারা কানেক্টেড থাকে, ওইটার উপরে বল কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাহলে চলো আমরা তাহলে পুরো সিস্টেমটার যেহেতু ত্বরণ একটাই হয়, তাহলে পুরো সিস্টেমটার ত্বরণ আগে নির্ণয় করব। এই টাইপের কোশ্চেনে তোমার প্রথম কাজ, কোনো কিছু চিন্তা ভাবনা করবা না, এমসিকিউতে দেখো, সিকিউতে দেখো, মুখস্থ কোনো কথাবার্তা ছাড়া আগে ত্বরণ নির্ণয় করবা। তাহলে ত্বরণ সমান কি হয়, ত্বরণ এ সমান বল ডিভাইডেড বাই ভর। বল কত, সম্পূর্ণ হচ্ছে 120 নিউটন মিটার বলে, নিউটন বলে টানা হচ্ছে। সম্পূর্ণটার ভর কত, 25 আর 20 45, 45 আর 15 60, সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানে সম্পূর্ণ সিস্টেমের ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শেষ, ত্বরণ নির্ণয় করা শেষ। এখন আমার কাজ হচ্ছে T1 আর T2 নির্ণয় করব। তাহলে এখন আসো T1 আর T2 নির্ণয় করে ফেলি। T1 সমান সমান কি হবে, T1 কাকে টানতেছে দেখো তো শুধু, T1 যে টান বল, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বল। তাহলে বলের সূত্রটা কি, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ত্বরণ মাত্র পাইছো 2, ত্বরণ মাত্র পাইলা 2। আচ্ছা একটু সুন্দর করে লিখি, T1 সমান সমান ত্বরণ হচ্ছে 2, ভর হচ্ছে কত, T1 কাকে টানতেছে, শুধুমাত্র 25 কেজি ওজনকে টানতেছে, এর মানে T1 সমান হচ্ছে 50, আর T2 সমান কত হবে,
টি2 ত্বরণ হচ্ছে 2, ভর কত? টি2 দেখো তো কাকে কাকে টানতেছে, 20 কেজি ওজনের বস্তুকে তো টানতেছেই, এটার সাথে আবার এইটা অ্যাটাচ, মানে এই টি2 বলটা সম্পূর্ণ এতটুকু অংশকে টানতেছে। তাহলে সম্পূর্ণ এতটুকু অংশের ওজন কত, সরি ভর কত? 45 কেজি। তাহলে 45 বসায় দাও, সমান সমান হচ্ছে 90। তাহলে টি1 বলের মান হচ্ছে 50 নিউটন, টি2 মান হচ্ছে 90 নিউটন। তাহলে টি1 ইসটু টি2 সমান সমান হচ্ছে 50 ইসটু 90। তাহলে কি হবে? 5:9। আনসার 5:9। বুঝা গেছে? এটা এমসিকিউ প্লাস সিকিউ উভয়টাতে আসে। এমসিকিউতে আসলে কি করব, প্রথমে কথাবার্তা ছাড়া আগে ত্বরণ নির্ণয় করে ফেলবো। ত্বরণ নির্ণয়টা একদম সহজ, সম্পূর্ণ আমার যে বল দেওয়া আছে, বলের মান অলওয়েজ এরকম দেওয়া থাকবে, বল ডিভাইডেড বাই সম্পূর্ণ সিস্টেমের ভর দ্বারা তুমি ভাগ করবা, করে আগে ত্বরণ নির্ণয় করবা। এরপরে তোমার টি1 নির্ণয় করতে বলছে না টি2 বলছে, নাকি তোমাকে এই টি1 টি2 অনুপাত নির্ণয় করতে বলছে, এটা পরে দেখবা। বুঝা গেছে? আচ্ছা শোনো, আরেকটা কথা, এখন কেউ বলতে পারো ভাই শর্ট ট্রিক্স না দেখাই এত বড়টা কেন দেখাইলেন? দেখো এটা কিন্তু বোর্ড কোশ্চেনই আসছে, আমি বানাই দেই নাই, এটা বোর্ড কোশ্চেনে আসছে, তাও 16 সালে। 16 সালে এই কোশ্চেন আসছে, মানে এখন আরও ডেভেলপড একটা কোশ্চেন আসবে, যেটার থেকেও কমপ্লেক্স কোশ্চেন হইতে পারে। ঠিক আছে, এটার থেকেও আরও কমপ্লেক্স কোশ্চেন হইতে পারে। আর আরেকটা যেটা কথা, এরকম একটা দুইটা কোশ্চেন থাকে, যেমন গ্রাফের একটা দুইটা কোশ্চেন থাকবেই। তারপরে তুমি চিনবা না, বা যে অধ্যায়টা তুমি স্কিপ করবা, যে টপিক্সটা তুমি স্কিপ করবা, খুব মানে সিলি টপিক্স ভাইবা, ওই টপিক্স থেকে একটা থাকতে পারবে বা থাকবে। তারপরে হচ্ছে এই টাইপের যে এক ম্যাথ করতেই, মানে একটা এমসিকিউ সলভ করতেই বিশাল সময় লাগায় দেয়, এই টাইপের একটা সিঙ্গেল হইলেও তুমি পাবা। ঠিক আছে, এই টাইপের একটা সিঙ্গেল হইলেও তুমি পাবা, তুমি একদম লিখে নাও। তুমি যে আগের যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করলেই তুমি বুঝতে পারবা। আচ্ছা, শরীফা জাহান মিম বলতেছে সি নাম্বারটা, সম্ভবত সেইটারই বলছে। আগেরটাও কি সি ছিল? আচ্ছা, আগেরটাও তো সি ছিল, এবারেরটাও সি, কোনটারটা বললাম আমি ঠিক বুঝি নাই। আচ্ছা, ধরে নিলাম এখন একটাই বলছো। এই যারা যারা আছো সবাই আমার আগে আনসার দেওয়ার ট্রাই করো, দেখি তোমরা কি মানে বন্দে খালি মানে আনন্দ উল্লাস করছো না লেখাপড়াও করছো। পরেরটায় যাই, এটা বুঝতে পারলে পরেরটায় যাই। পরেরটা কি বলছে? সিবি, কুমিল্লা বোর্ড না চিটাগাং বোর্ড, যেটাই হোক একটা হবে, কুমিল্লা বোর্ড হবে। একটি বুলেট একটি কাঠের তক্তাকে ভেদ করতে পারে। ওকে, বুলেটের গতি 4 গুণ বৃদ্ধি করা হইলে ইহা কয়টি একই মাপের তক্তা ভেদ করতে পারবে? তাহলে এখন কি করবো বলো তো? এটা কিন্তু আরো সহজ কোশ্চেন, মানে এইটা যদি ট্রিক্স খাটাও এটা অনেক ইজিলি করা যায়, এটা যদি ট্রিক্স খাটাও এটা আরো ইজিলি করা যায়। তাহলে এখন দেখো, একটি বুলেট একটি কাঠের তক্তাকে ভেদ করতে পারে, 4 গুণ করলে কত হবে? 4 এর স্কোয়ার করলে আনসার হচ্ছে 16। তুমি যখন গতি 4 গুণ করবা, গতি শক্তি 4 4 16 গুণ, মানে 4 এর স্কোয়ার 16 গুণ বৃদ্ধি পাবে। তাহলে যেই গতিশক্তি নিয়ে সে একটা তক্তা ভেদ করতে পারে, তাহলে তুমি তার গতিশক্তি যদি 16 গুণ বাড়ায় দাও, তাহলে সে 16টা তক্তা ভেদ করতে পারবে। আমি তোমাকে কনসেপ্টের উপরেই বুঝাই দিলাম, আমি ম্যাথ আর ধরলামই না। এখন দেখো, আমরা জানি কি গতিশক্তি ই সমান সমান হাফ mv স্কোয়ার। আগে কনসেপ্ট বুঝা, এখন কিন্তু ম্যাথ করতেছি না, আগে কনসেপ্ট বুঝাচ্ছি যে এই টাইপের হলে আমরা কিভাবে করব। তাহলে ই প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ তোমার গতিশক্তি হচ্ছে তোমার যে ব্যাগ থাকবে, ব্যাগের বর্গের সমান। তুমি এইটা যদি 4 গুণ করো, এটা 16 গুণ বাড়বে, এটা তুমি যদি 5 গুণ করো, এটা 25 গুণ বাড়বে। এখন একটা তক্তা ভেদ করতে সে মানে গতিশক্তি ইউজ করছে, তাহলে সে যেই গতিশক্তিটা ইউজ করছে, তুমি যদি ওই গতিশক্তিকে দ্বিগুণ করো, তাহলে সে 2টা তক্তা ভেদ করবে। তুমি যদি ওই গতিশক্তিকে 7 গুণ করো, তাহলে সে 7টা তক্তা ভেদ করবে। এখন আমি এটারে 4 গুণ করলে এটা 16 গুণ হয়, দ্যাটস মিন আমার গতিশক্তি যখন 16 গুণ হবে, তখন আমার তক্তা ভেদ করতে পারবেও 16টা। এটার জন্য আমার ম্যাথ করাই লাগে না, ধরতেই হবে না। বুঝা গেছে? এটার জন্য ম্যাথ ধরাই লাগবে না আমার। পরেরটা জায়গা তাইলে আরও ইজি, এটা সম্ভবত একদিন করছিলাম। এটা কোথায় আসছে? পাবনা ক্যাডেট কলেজ, ডিআরএমসি। ডিআরএমসিটা কোন যা? এটা কোন একটা কলেজ হবে। আচ্ছা, এটা সম্ভবত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, 23-এর কোশ্চেন। আর এটা হচ্ছে পাবনা ক্যাডেট কলেজ, 23-এর কোশ্চেন। ঠিক আছে, মানে তোমাদের আগের বেচ, এক বেচ সিনিয়র। বলতেছে 1 কেজি আর 9 কেজি ভরের দুটি বস্তুর গতিশক্তিতে সমান গতিশক্তিতে গতিশীল।
এদের ভরবেগের অনুপাত কত? তাইলে এইটা রুট করো 1 হয়, এইটা রুট করো 3 হয়, তাহলে আনসার হবে 1:3। ক নাম্বার। শেষ। বুঝা গেছে? এই বলো বুঝতে পারছো কি না? এর থেকে মনে হয় না আর কোনো শর্টকাট ট্রিক্স হইতে পারে। মানে তোমারে অনেক বেশি শর্টকাট দেখাই দিছি, যে প্রশ্নের মধ্যেই কাহিনী শেষ করে দিছি। বলো বলো বুঝতে পারছো কি না? এটা একটু স্লো যাচ্ছে নাকি? ওকে, এটা কি দেখাই দিতে হবে? আমার মনে হয় দেখাই দিতে হবে না। যখন গতিশক্তি সমান থাকবে, যখন দুইটার গতিশক্তি E1 গতিশক্তি যখন সমান থাকবে E2, তখন তুমি আসলে এই যে ভরবেগের অনুপাতটা কিভাবে নির্ণয় করবা, P1:P2, এটা কিভাবে নির্ণয় করবা? তোমাকে যখন এটা নির্ণয় করতে বলবে, তখন তুমি শুধুমাত্র তোমাকে যে ভর দেওয়া থাকবে M1 আর M2 ভর দেওয়া থাকবে, M1 এর উপরে রুট ওভার করবা, M2 এর উপরে রুট ওভার করবা, করলে যা আসবে আনসার তাই। এখন এই জায়গায় যদি বলতো একটা হচ্ছে 3 কেজি আর আরেকটা ফোর্সে ধরো 7 কেজি, আমার বললো, ধরে নিলাম, তাহলে এটার উপরে রুট ওভার করবা, এটার উপরে রুট ওভার করবা, করলে অনুপাত যা আসে তাই। এটা হচ্ছে একদম শর্টকাট। এখন তোমার যদি মন চায় তুমি বসে বসে এটা করে দেখতে পারো। করার ওয়েটা কি আমি বলে দিই? করার ওয়েটা হচ্ছে এটার জন্য দিবা স্কোয়ার, নিচে হচ্ছে M1, এটার জন্য দিবা হচ্ছে স্কোয়ার, নিচে দিবা হচ্ছে M2, মান বসায় দাও, করলে তুমি দেখবে যে লাস্টে এটাই আসবে। বুঝতে পারছো? শেষ। ওকে, এবার নেক্সট NDCD 24, এটা হচ্ছে তোমাদের বেচের নটরডেমে আসা কোয়েশ্চেন, টেস্টের কোয়েশ্চেন, এটা 24-এর, এটা তোমাদের বেচেরই কোয়েশ্চেন। 75% দক্ষ একটি ক্রেনের সাহায্যে 360 জুল শক্তি প্রয়োগ করে 5 কেজি ভরের একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় তুলে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি ভূমিতে কত বেগে আঘাত করবে? কত বেগে আঘাত করবে? এই দেখি এটার আনসার কে দিতে পারো। তোমরা মেনশন দেওয়া বন্ধ করো, করে আনসার দাও, দেখি কে এটার আনসার দিতে পারো। কেউ দেওয়া নাই তো এখন পর্যন্ত। দেখো তোমাদের কোনো না কোনো ফ্রেন্ড এই কোশ্চেনের আনসার কিন্তু জানে। মানে তোমরা যারা এখনো আনসার দিতে পারতেছো না, একটাবার চিন্তা করো যে এনডিসিতে যারা পড়ে বা নটরডেমে যারা পড়ে, ওরা কিন্তু এটার আনসার দিয়ে আসছে। এর মানে তোমাদের এমনও কিছু এখন ফ্রেন্ড এক্সিস্ট করে বা তোমাদের বেচমেট ক্লাসমেটস এক্সিস্ট করে যারা এই কোশ্চেনটা দিতে পারে আনসার, কিন্তু তুমি কোনো কারণে পারতেছো না। মানে এখন তুমি কি আসলে আমাকে শিখাইতে চাচ্ছ না, না কি?
না পারো না, নাকি বলতে চাও না, বললে ভাইয়া যায় না যাবে, এখন আমি বুঝতেছি না। একজন আনসার দিছে প্রশান্ত বাওয়ালি সি, এটা কি আগেরটার আনসার দিছে না এখন একটার? ধরে নিই এখন একটার জন্য দিছে, একটা আনসার পাইলাম। এটা হচ্ছে ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার, মানে তোমার অনেক আগেই পারার কথা ছিল, সামহাও তুমি এটা পারো না। এর মানে এখন বুঝে নাও যে তোমার প্রিপারেশনটা কোন লেভেলের, কত জঘন্য লেভেলের তোমার প্রিপারেশন, যার মাত্র 2 মাস আছে তুমি একটা কোশ্চেনের আনসার দিতে পারতেছো না। তাও এটা একটা টেস্টে আসা কোয়েশ্চেন। এইচএসসিতে কি হবে, অ্যাডমিশনে কি হবে, বুঝতে পারছো তো? একটু ভয় করো, একটু সিরিয়াস হও, হ্যাঁ পড়ালেখার প্রতি একটু সিরিয়াস হও, এতটা খাপছাড়া হইলে আসলে হবে না। আচ্ছা আমি তাইলে এখন বলি, যেহেতু 75% দক্ষ একটি ক্রেনের সাহায্যে 360 জুল শক্তি প্রয়োগ করা হয়েছে, তাহলে 360-এর 75% কত? 360 ইন্টু 75% তুমি যদি করো তাহলে এটা হচ্ছে 90 ইন্টু 3 270 এত জুল। মানে সে প্রয়োগ করবে 360 জুল, কিন্তু আলটিমেটলি সে পাবে হচ্ছে 270 জুল শক্তি। এই 270 জুল শক্তিটা কি? তার বিভব শক্তি, কারণ এই শক্তি প্রয়োগ করে সে 5 কেজি ভরের বস্তুটাকে ভূমি থেকে বা যে কোনো স্থান থেকে একটা উচ্চতায় রাখে, এবং ওই যেই শক্তিটা সে প্রয়োগ করে এই শক্তিটাই বস্তুতে বিভব শক্তি রূপে জমা হয়। তাহলে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি যেটা জমা হবে এটাই পরবর্তীতে গতি শক্তিতে রূপান্তরিত হবে, ঠিক আছে? এটাই পরবর্তীতে গতি শক্তিতে রূপান্তরিত হবে। এই শক্তিটার মান কত? শক্তির মান হচ্ছে 270 সমান সমান হাফ ইন্টু এম এর মান হচ্ছে 5 ইন্টু ভি স্কোয়ার। এখন ভি ইজ ইকুয়াল টু নির্ণয় করো, এটা যদি এদিকে যায় 270 দুগুণা হচ্ছে 540 ডিভাইডেড বাই হচ্ছে 5, একটা রুট ওভার সাইন থাকবে। এটাতে যদি করি 108, এটা করলে কত হয়? 10 দশমিক সামথিং হওয়ার কথা সম্ভবত। 70 ইন্টু 2 ডিভাইডেড বাই 5 রুট ওভার এত, 10 দশমিক সামথিং। এই যে আনসার হচ্ছে খ নাম্বারটা। একজন আনসার দিছো গ নাম্বার আসলে হয় নাই, যেই আনসার দাও না কেন গ নাম্বারটা আসলে হয় নাই, আনসার হবে খ নাম্বারটা। আচ্ছা দেখো, ক্যালকুলেটরে করার আগেই কিন্তু আমি এই এতটুকু পোর্শন করার পর বুঝতে পারছিলাম যে আনসারটা 10-এর আশেপাশে হবে, এবং 10-এর আশেপাশে দেখো জাস্ট একটা ভ্যালু দেওয়া আছে, বুঝতে পারছো? 10-এর আশেপাশে জাস্ট একটা ভ্যালু দেওয়া আছে। আচ্ছা এটার বাট ভুল হইতে পারে, হ্যাঁ হয়েছে। তাহমিনা রূপা আনসার দিছিল বি, রূপারটা হয়ে গেছে, ঠিক আছে, ধরে নিলাম রূপা এটা পারছে। আচ্ছা লামিয়া আনসার দিছে বি, তোমারটাও হয়েছে। আচ্ছা এইটা করার পর, এতটুক করার পর যারা আনসার দিছো না এতটুক তো পারার কথাই, কিন্তু এই জায়গাটা বুঝতে পারছো কে কে, মানে ধরতে পারছো কে কে, এইটা একটু জানা যে এর আগে পর্যন্ত ধরতে পারছো কি না। মানে এইটা করে দিলে এটার আনসার তো যে কেউ বলতে পারবে যে রুট ওভার 108 মানে 10 দশমিক সামথিং হবে, এটা তো আমি মানে এখানে দেখেই বলতে পারতেছিলাম। হ্যাঁ লামিয়া তোমার আনসার পাই গেছি, তুমি অনেকবার বি লিখছো, পাইছি। আচ্ছা ধরে নিই তোমরা বুঝতে পারছো, যেহেতু কেউ এখনো বলো নাই, তাহলে পরেরটায় যাই। আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি, আর বেশি না, আর একটা না দুইটা আছে মনে হয়। এটা একটু মজার একটা কোয়েশ্চেন, RCPC 24। আচ্ছা, যে মুহূর্তে একটি পতনশীল বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড হয় সেই মুহূর্তের গতিশক্তি বিভব শক্তি সমান হয়। বস্তুটির আদি উচ্চতা কত? গতিশক্তি বিভব শক্তি সমান, তাই না? দেখি তো একটু, গতিশক্তি বিভব শক্তি হচ্ছে mgh, গতিশক্তি হচ্ছে হাফ mv স্কোয়ার। তাহলে একটা কাজ করো, উভয় পক্ষ থেকে mm বাদ দাও, তাহলে থাকে gh। তাহলে h ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, নিচে থাকে 2 ইন্টু জি। ভি কত ছিল? ভি ছিল 20, 20-এর স্কোয়ার করলে হয় 400, 2 ইন্টু জি এর মান কত? 9.8, দ্যাটস মিন 400 ডিভাইডেড বাই 19.6। আনসার কত হবে বলো তো? ক্যালকুলেটর ছাড়া করো, ক্যালকুলেটর ছাড়া যদি করো আনসার হবে খ নাম্বারটা। প্রশ্ন হলো বুঝলাম কিভাবে, তুমি একটু চিন্তা করো, তোমার কাছে যদি 400 ডিভাইডেড বাই 20 দিতাম তাহলে তুমি আনসারটা 20 দিতাম। যেহেতু এটার হরের মানটা 20 থেকে একটু কম, অতএব এই জায়গাটায় আনসারটা 20 থেকে একটু বেশি আসবে। এটা হচ্ছে তোমাকে বুঝতে হবে। মানে কেউ যদি চাও আমি ক্যালকুলেটর ছাড়া করব, ক্যালকুলেটর ছাড়া শিখবো, যে জিনিসটা তোমাকে কোর্সে বারবার দেখায় দেওয়া হবে, এই জিনিসটা হচ্ছে এরকম যে একজ্যাক্ট সবসময় মান তুমি ক্যালকুলেটর ছাড়া বের করতে নাও পারো, কিন্তু তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবা। তুমি দেখো তো 400 ডিভাইডেড বাই 19.6, তো বুঝাই যাচ্ছে যে এই মানটা যেহেতু 20-এর কাছাকাছি, এর মানে 400-কে 20 দ্বারা ভাগ করলে আমি 20 পাইতাম, এর মানে আমার হরটা সামান্য ছোট,
মানে 20 থেকে হঠাৎ 19.6 সামান্য একটু ছোট, এর মানে আনসারটা সামান্য একটু বড় হবে। তাহলে এটার আনসারটা কত হইতেছে? এটার আনসারটা হইতেছে 20.40 মিটার। শেষ, বোঝা গেছে? এবং আনসারগুলো তুমি এভাবেই গেস করতে পারবা চাইলে। ভাই আপনি রিফ্রেশ মারেন, লেট কমেন্ট যায়। ও আমারে রিফ্রেশ করতে বলছো, সমস্যা নাই, তোমরা আনসার দাও তাইলেই হবে। আমি আনসার পাইলেও বুঝতে পারবো একটু একটু যে কে পারতেছো কে পারতেছো না। আচ্ছা পরেরটাই আসি, একদম লাস্ট ওয়ান। এটাই সম্ভবত আমাদের আজকের লাস্ট কোশ্চেন। না, এটার পরে মনে হয় আরও একটা আছে, এটার পরে আরও একটা আছে। আচ্ছা, 20 মিটার উঁচু হতে পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি গতিশক্তির অনুপাত কোনটি হবে? বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত কোনটি হবে? বলছে 5 মিটার উচ্চতায়। একটু চিন্তা করো, একটু চিন্তা করো এটার আনসারটা কিভাবে দেওয়া যায়। এই সম্পূর্ণটার উচ্চতা হচ্ছে 20 মিটার, আর এইখান থেকে এইখান পর্যন্ত অর্থাৎ ভূমি থেকে আরও 5 মিটার উচ্চতায় এই এতটুকুর পোর্শনের যে মান, এটার মান হচ্ছে 5 মিটার। তাইলে এইখান থেকে এইখানের জন্য কত হবে? 15 মিটার, তাই না? এতটুকু তো বুঝি নাকি? হ্যান্ড ক্যালকুলেশনও দেখাই দিচ্ছে ভাই, সব কোর্সে জয়েন না করেই যাবি কই? আচ্ছা, উম্মে হাবিবা বলছে 20.4 মিটার। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে একটু এটার একটা শর্টকাট ট্রিক্স আছে, আমি আসলে সবসময় শর্টকাট দেখাইতে চাই না, আমি চাই তুমি কনসেপ্ট ডেভেলপ করো, তুমি একটু কনসেপ্টটা বুঝো। মানে ফিজিক্সে সবসময় তোমাকে শর্টকাট শিখাবো, ম্যাজিক শিখাবো, ব্যাপারটা এমন না। তোমার যদি কনসেপ্ট বুঝতে পারো, এটা তোমার আজীবন মনে থাকবে। মানে একবার চিন্তা করো যে তুমি যখন একটা কোশ্চেন করো, র্যান্ডমলি একটা কোশ্চেন করো, আমি কয়টা সূত্র মাথায় নিয়ে ঘুরবো সারাদিন? মানে আমার নিজেরও পড়ালেখা আছে, আদার্সেরও কাজ আছে। তোমরা যে কোনো সময় যে কোনো একটা চ্যাপ্টার থেকে হুট করে কোশ্চেন করে বসো, আনসার কিন্তু আমাদেরকে করতে হয়। তুমি তোমার সিয়াম ভাইকে করো, উনি দেখবা যে কোনো চ্যাপ্টারে একটা আনসার, মানে তুমি কোশ্চেন করলে করতেছে। তোমার সাইব ভাইকে করো, মাসির ভাইকে করো, সনদ ভাইকে করো, যাকে ইচ্ছা করো, সে আনসার কিন্তু করতেছে। ওনারা আসলে আলটিমেটলি করতেছে কি? সবসময় কি আমরা বই নিয়ে ঘুরি? তোমাদের মনে হয় যে তুমি বাসে যাচ্ছি, তোমাদের কোশ্চেনের আনসার দিচ্ছি, আমরা বই নিয়ে বসে রয়েছি? না, আমাদের কাছে সবসময় বই থাকে না। কনসেপ্ট তোমাকে ডেভেলপ করতে হবে। তুমি যে কোনো স্টুডেন্টকে দেখো যে একটু ভালো হবে, সে কনসেপ্ট এমনভাবে ডেভেলপ করে যাতে সে জিনিসটা না ভুলে। হ্যাঁ, তাহলে 20 মিটার উঁচু থেকে একটা বস্তু পড়তেছে, তুমি চিন্তা করো বস্তুটা যখন একদম উপরে 20 মিটার উচ্চতায় থাকে, তখন তার সম্পূর্ণটাই আসলে কি থাকে? বিভব শক্তি থাকে, এখানে গতিশক্তি থাকেই না। আর সে যখন গ্রাউন্ডে আসে, সম্পূর্ণটাই তার আসলে গতিশক্তি হয়, তখন বিভব শক্তি থাকেই না। এর মানে যত নিচের দিকে পড়তে থাকবে, তার বিভব শক্তি কমতে থাকবে আর গতিশক্তি বাড়তে থাকবে। বিভব শক্তি কমতে থাকবে আর গতিশক্তি বাড়তে থাকবে। তাহলে এখানে একটু কাহিনীটা খেয়াল করো তো, এখান থেকে বস্তুটা যখন আসে, বলছে ভূমি থেকে 5 মিটার উচ্চতায় আছে, এর মানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? সে 15 মিটার দূরত্ব কিন্তু অলরেডি অতিক্রম করছে। তাহলে 15 মিটার অতিক্রম করছে, আর এদিকে আছে আরও 5 মিটার। তাহলে এটার অনুপাত কত দেখো তো? 3:1, 3:1 হয়ে গেছে। এখন চিন্তা করো, সে যত নিচে নামবে তার বিভব শক্তি কমতে থাকবে, গতিশক্তি বাড়তে থাকবে। এর মানে সে যখন সম্পূর্ণটা ক্রস করে নিচে এসে পড়বে, সম্পূর্ণটাই তার বিভব শক্তি। এর মানে এতক্ষণ পর্যন্ত তাহলে এই পাশের পোর্শনটা কি হবে? তুমিই বলো। তুমি বুঝতেই পারতেছো, এটা তার গতিশক্তি হবে, এটা তার বিভব শক্তি হবে। কেন? কারণ গতিশক্তি এই ক্ষেত্রে বেশি হবে, যেহেতু সে অনেকখানি দূরত্ব অতিক্রম করে ভূমির একদম কাছাকাছি আছে। যত উপরে যাবা বিভব শক্তি বেশি, যত নিচে যাবা গতিশক্তি বেশি। যেহেতু সে ভূমির থেকে আলটিমেটলি অনেক কাছে আছে, এর মানে 3:1 এর মধ্যে এইটা হবে তার গতিশক্তি, এইটা হবে তার বিভব শক্তি। মানে তুমি জাস্ট কনসেপ্ট দ্বারাই বলতে পারো আনসারটা কি হবে। আমাকে বলছে কি বিভব শক্তি অনুপাত গতিশক্তি, তাহলে বিভব শক্তি হচ্ছে 1, গতিশক্তি হচ্ছে 3, আনসার হবে 1:3। আমি এখানে উল্টা দেখায় আসছি, এটা সমস্যা নেই, এটা তো আমি বলছি যে আমার এইটা হচ্ছে গতি শক্তি আর এইটা হচ্ছে আমার বিভব শক্তি। তো যেহেতু আমার এখানে বিভব শক্তি আগে দিছি, যে বিভব শক্তির মান, গতি শক্তি পরে দিছি, গতি শক্তির মান 1:3, আনসার হচ্ছে 1:3। মানে সবসময় আমি ম্যাথ করব না, সবসময় ম্যাথ করার কথা চিন্তা করবা না। ফিজিক্স তো একটু চিন্তা ভাবনা করো, তুমি খাতায় হাত দেওয়া ছাড়াও আনসার করতে পারবা। হ্যাঁ, একজন আনসার করছে 1:3, কে? সানজিদ আক্তার লামিয়া। ওকে, গুড। আমি তোমার কমেন্ট খেয়াল করি নাই, তোমার আনসার ঠিক আছে।
আর কেউ যদি চাও যে এই টাইপের কোশ্চেন শর্টকাট একটা আছে, এটা হচ্ছে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা যদি আমি যদি এক্স দ্বারা ডিনোট করি তাহলে সম্পূর্ণ উচ্চতাটা হবে আমার এইচ, আর এটা হচ্ছে n+1। এখন এখানে n বলতে কি, n বলতে বোঝাচ্ছে n এর মানটা হচ্ছে যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, গতিশক্তিটা কত গুণ। তাহলে এখানে গতিশক্তি বিভব শক্তি যদি সমান হয় তাহলে কত গুণ হয়, n এর মান 1 হয়। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 5 মিটার। আচ্ছা, আমাদেরকে তো উচ্চতা নির্ণয় করতে বলেও নেই, আমাদেরকে গতিশক্তি বিভব শক্তির অনুপাত নির্ণয় করতে বলছে, তাই না? সমান কি বলছিল? আচ্ছা সরি, সমান তো বলে না, আমাকে 20 মিটার, আমাকে এইচ এর মান দেওয়া আছে, আমাকে এক্স এর মান দেওয়া আছে, আমাকে বলছে আসলে এন এর মানটা নির্ণয় করতে। তাহলে দেখো আমি যদি শর্টকাট ফর্মুলাতেও ঢুকি, যে এই কনসেপ্টটা ডেভেলপ করতে পারো নাই বা বুঝো নাই তার জন্য হয়েছে এই শর্টকাটটা। এই শর্টকাটে সব কিছুর মানই দেওয়া আছে। এক্স এর মান দেওয়া আছে 5, আমি করায় দিই। এক্স এর মান দেওয়া আছে 5, এইচ এর মান দেওয়া আছে 20, n+1। তাহলে n+1 ইজ ইকুয়াল টু 20/5 মানে কত, 4। দ্যাটস মিন n ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এর মানে গতিশক্তিটা বিভব শক্তির 3 গুণ হয়ে গেল। তো আমার গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, তাহলে বিভব শক্তি 1 হলে গতিশক্তি 3। তোমাকে শর্টকাট আমি রুলসও শিখাই দিলাম, তোমাকে আমি কনসেপ্টও দেখাই দিলাম। যাও, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24-এ আসা। কুমিল্লা বোর্ড 24, তাই তোমরা 24-এর পরীক্ষার্থী না মনে হয়, তোমরা 25-এর। দ্যাটস মিন তোমাদের এক বেস সিনিয়র যারা ছিল এটা ওদের কোয়েশ্চেন, কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন 24-এ আসা। একটি সরল দোলকের দোলনকাল 100% বৃদ্ধি করার জন্য কার্যকারী দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত হবে? আমার দোলনকাল 100% বৃদ্ধি করা মানে কি, আগে যদি দোলনকাল টি থাকে, এখন আমার দোলনকাল 100% বৃদ্ধি মানে কি, আরও টি একটা অ্যাড করতে হবে, দ্যাটস মিন 2t হয়ে যাবে। তাহলে আমরা জানি কি, আগে সূত্রটা দেখো। অলওয়েজ প্রথম ম্যাথ করার সময় সূত্রটা আগে লিখবা, যতবার ম্যাথ করবা ততবার সূত্র লিখবা, তোমার মুখস্থ হয়ে যাবে সূত্র। তাহলে দেখো তো এখন আমাকে কাকে নিয়ে কাজ করতে হবে, দোলনকালের সাথে কার্যকারী দৈর্ঘ্যের। এই হচ্ছে দোলনকাল, এই হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য, সম্পর্কটা কিরকম, টি প্রপোর্শনাল টু √L। ঠিক আছে, তাইলে আমি লিখতে পারি L প্রপোর্শনাল টু t², বা L1 ডিভাইডেড বাই L2 ইজ ইকুয়াল টু t1 স্কোয়ার ডিভাইডেড বাই t2 স্কোয়ার। আমাকে কি করতে হবে, আমাকে বলছে কার্যকারী দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি করতে হবে, আগে কতটুকু হবে এটা আগে নির্ণয় করি, পরে বৃদ্ধিটা দেখবো আমি। L1 ডিভাইডেড বাই L2, t1 কত, t1 এর মতোই থাকবে, t2 হবে t1 এর দ্বিগুণ, বা L2 বাই L1 যদি লিখি তাহলে t1 বাদ, এটা উল্টায় যাবে, হবে 2, দ্যাটস মিন 4। এর মানে L2 হবে হচ্ছে 4L1। এর মানে আমার দ্বিতীয় ক্ষেত্রে কার্যকারী দৈর্ঘ্য প্রথম যে কার্যকারী দৈর্ঘ্য ছিল তার 4 গুণ হইতে হবে, তাহলে বৃদ্ধি পাইতে হবে কত গুণ, 3 গুণ বা 300%। এটাই হচ্ছে আনসার, গ নাম্বার। সাউন্ড কই গেল, কেন সাউন্ড শোনা যায় না প্রশান্ত বাউলি? গ নাম্বার। ওকে ডান। এখন এইটা বুঝো নাই কে কে, বলো, বইলা ফেলো তাড়াতাড়ি। প্রশান্ত বাওয়ালি, প্রথম থেকে আজকে ক্লাসে এঙ্গেজ আছো। তাহমিনা রূপা বলছিল সি নাম্বারটা, আনসার সি নাম্বার হয়েছে? হ্যাঁ হয়েছে। রূপা আজকে অনেকগুলো আনসার দিচ্ছ, মোটামুটি সবগুলো আনসারই হয়েছে। মানে মোটামুটি বলছি এই জন্যই আমি শিওর না আসলে সবগুলো হয়েছে কিনা, তারপরে লাস্টের 2-1টা দেখলাম সবগুলোই হয়েছে, এই কারণে বললাম। আচ্ছা বোঝা গেছে, বোঝা গেছে, তাড়াতাড়ি জানাও। এখন বাজতেছে 8:16। এই আমি কিন্তু তোমাদেরকে একটা স্পেশাল অফার দিয়েছিলাম যে যতক্ষণ এই লাইভ ক্লাসটা চলবে অতক্ষণ পর্যন্ত প্রাইস থাকবে জাস্ট 500 টাকা। এই যে আমি মাত্র নিচে লেখা দেখলাম কি আজকে 12টা পর্যন্ত 600 টাকা। এমডি জায়েদ শাওন বলছে আবার বুঝাই দেন। আচ্ছা
এটা একটু বলি, লাইভ ক্লাসটা যতক্ষণ চলবে অতক্ষণ পর্যন্ত 500 টাকা, লাইভ ক্লাস শেষ হওয়ার পরে হয়ে যাবে 600 টাকা, রাত 12টার পর হয়ে যাবে 1000 টাকা। এর মানে লাইভ ক্লাস চলা থাকতে থাকতে যারা এনরোল করো নাই তারা এনরোল করে ফেলতে পারো। কোথায় এনরোল করবা? MCQ কোর্স 2.0-তে। তার কারণটা কি, এই যে ভাইরা দেখাই দিচ্ছি যে কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট, তুমি এইটা জানতে পারবা। 2 নাম্বার, তোমাদের সাইফ ভাইয়ের একটা স্পেশাল ফিচার থাকতেছে ক্যালকুলেটর হ্যাক্স। আমি সাইফ ভাইয়াকে মানে পার্সোনালি বলবো যে ভাই পারলে ফিজিক্সেরটাও দেখায় দেন, কারণ বলবো যে ফিজিক্সেরটাও দেখায় দেন যদি ওনার পক্ষে সম্ভব হয়। তারপরে ম্যাথের ক্যালকুলেটর হ্যাক্স তো আছেই, তারপরে এই যে হ্যান্ড ক্যালকুলেশন, ঠিক আছে, কীভাবে হ্যান্ড ক্যালকুলেশন দেখাইতে হয় এটা আমি তো আজকে তোমাদেরকে কিছুটা ডেমো দিলাম। এইটা একটা আমি ফার্স্টে ছিলাম না, কিসে ফার্স্টে ছিলাম না, আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম তোমাদের কমেন্ট পড়তে পড়তে মাঝখানে একটার থেকে আরেক দিকে জায়গা। দামাদামি শুরু করলেন না ভাই, কুরবানি ঈদের গরু দামাদামি শুরু করিনি, MCQ কোর্সের মানে কোর্স দামাদামি করতেছি, স্টুডেন্টদের জন্য একটু ফেয়ার প্রাইসে দেওয়ার ট্রাই করতেছি, বাকিটা তো আল্লাহ ভরসা। আচ্ছা তাহলে দেখি লাইভ চলতে চলতে কয়জন এনরোল করতে পারো, তার আগে এটা আরেকবার একটু বুঝাই দিই, তুমি কাহিনীটা একটু বুঝো হয়েছে কি। প্রথম থেকে দেখো, সরল দোলকের দোলনকাল 100% বৃদ্ধি করলে, মনে করো সরল দোলকের দোলনকাল টি ছিল আগে, তুমি যদি 100% বৃদ্ধি করো, টি এর 100% টি বৃদ্ধি করা মানে কি, দুইটা অ্যাড করলে ফাইনালি T2 কত হচ্ছে, আগে ছিল T1, তুমি আরও 100% বৃদ্ধি করছো, তাহলে T2 সমান কত হবে, T2 সমান হবে 2T1। মানে আগে যদি 10 সেকেন্ড থাকে, তুমি যদি এটা বৃদ্ধি করো 100%, এখন কত হবে 20 সেকেন্ড না, ঠিক আছে। এইটা গেল প্রথম কথা। আমাকে বলছে কার্যকারী দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি করতে হবে, তাহলে কতটুকু বৃদ্ধি করতে হবে এইটা নির্ণয় করার জন্য তোমাকে আগে নির্ণয় করতে হবে কার্যকারী দৈর্ঘ্যটা হইতে হবে কত, ঠিক আছে। ধরো তোমার কার্যকারী দৈর্ঘ্য আগে ছিল L1, তোমাকে প্রথমে নির্ণয় করে নিতে হবে যে L2-র ভ্যালুটা আসলে কত। তাহলে দেখো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে T স্কোয়ার প্রপোর্শনাল টু L, তাহলে তুমি লিখতেই পারো T1 স্কোয়ার ডিভাইডেড বাই T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু L1 বাই L2। এটা হচ্ছে আমার এই সূত্রের থেকে পাচ্ছি আমি। তারপরে T2-র ভ্যালু কত পাইছি, এই যে দেখো তো T2-র ভ্যালু এখানে দেওয়া আছে না, T2 ইজ ইকুয়াল টু 2T1, তাহলে T1 ডিভাইডেড বাই T2-র ভ্যালু হচ্ছে 2T1। এটার উপরে হোল স্কোয়ার ছিল, এটার উপরে হোল স্কোয়ার ছিল, সবটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, L1 বাই L2। ওকে, এখন কি করা যায়, এখন 81 বাদ দাও, দিলে কি থাকে, দিলেই থাকে 1/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু L1 বাই L2। এইটাকে যদি উল্টায় দাও, এই পাশেরটার উল্টায় দিতে হয়, তাহলে এটা হয় 2/1 হোল স্কোয়ার, আর এটা হয় L2 বাই L1, তাহলে L2 সমান কি হবে, L2 সমান হবে 4L1। বুঝতে পারছো? তাহলে আগে ছিল শুধুমাত্র L, আর এখন হয়ে গেছে 4L1, বৃদ্ধি পাইছে কতটুকু, এখন বলো, আগে ছিল L1 এখন হয়েছে 4L1, তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু, বৃদ্ধি পাইছে হচ্ছে এটার থেকে এটা বিয়োগ করো, করলে তুমি 3L1 পাবা। মানে আগে যদি যেই দৈর্ঘ্যটা ছিল এখন তার 3 গুণ হয়েছে, দ্যাটস মিন 300% বৃদ্ধি পাইছে। এখন বুঝতে পারছো, এর মানে 300% বৃদ্ধি পাইছে। ক্লাস শেষ হবে কখন, এত দ্রুত অধৈর্য হয়ে গেল, ক্লাস এই যে এখনই শেষ হবে, ক্লাস শেষ হওয়া মানে 500 টাকার অফার শেষ হয়ে যাওয়া, এখনই ক্লাস শেষ হয়ে যাবে, এটাই লাস্ট কোয়েশ্চেন। ভাই কি কুরবানি দামাদামি শুরু করলেন, আর সালামি 1.5K। আচ্ছা লামিয়া তো বইলেই দিছে যে সি বা 300%, হ্যাঁ ঠিক আছে। প্রশান্ত বাউলির আসলে দরদামটা বুঝতে পারি নাই, মানে কুরবানি ঈদের কী দাম করলা, 1.5 কি লাখ বুঝাইলা, 1.5 লাখ টাকা হইতে পারে। জান্নাতুল ফেরদৌস বলতেছে আমি আসি, নোট করার জন্য কমেন্ট করি নাই। আচ্ছা কোনো সমস্যা নাই, তারপরেও তুমি জাস্ট CB এই টাইপের লেখা যা জানাই দিবা, যে খুব ফাস্ট করার সময় CB কোনটা হয় এটা জাস্ট জানাই দিবা, ওকে। তারপরে আচ্ছা প্রশান্ত এখন আসো কিনা আরেকবার একটু জানাও, আমাদের আজকের মোটামুটি লাইভ ক্লাসের MCQ সলভ শেষ, প্রশান্ত আসো কিনা একটু জানাও, হ্যাঁ না দিয়ে একটু জানাও, যেহেতু প্রথম থেকেই এঙ্গেজ
এখন হচ্ছে একটু পার্সোনাল প্রবলেম সলভ করব। পার্সোনাল মানে হচ্ছে পার্সোনাল প্রবলেম জানাইছিল, তো আমি আসলে ওকে বুঝাইছিলাম, এখন আলটিমেটলিও বুঝতে পারছি কিনা। অনেক সময় আসলে এটা মানে মেসেঞ্জারে যে তোমরা নক করো অনেক সময় মানে ভালোভাবে বোঝানো যায় না, ঠিক আছে? এখন আছো কিনা একটু হ্যান্ড রেজ করো, অথবা বলো যে আছো কিনা, তোমার সাথে কিছু পার্সোনাল প্রবলেম সলভ করব। তোমার দেওয়া সেই প্রবলেম ওইটা সলভ করার ট্রাই করব। আর কেউ আবার উল্টাপাল্টা কিছু ডাবল মিনিং মনে করো না, চাইলে থাকতে পারো, দেখতে পারো যে কি প্রবলেম সলভ করতেছি, আমাদের পার্সোনাল প্রবলেম একটু দেখা যাও। হ্যাঁ, দেখাই যাও, এটাই মনে হয় ভালো হবে। হ্যাঁ, যাক ভাই, রিভেলি বুঝলাম না, করলে সে 1.5 লাখ টাকার গরু কিনবে। আচ্ছা, কিনতে পারো, ক্লিয়ার ভাই। আমি পাঠাইছি পিক। কিসের পিক পাঠাইলা বুঝলাম না তো, কোথাও কোনখানকার পিক? নিয়ে নিছি, আগে লাগতো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ পাবা। যারা মানে মানে একটু আফসোস ফিল করতেছো, রিগ্রেট ফিল করতেছো যে কেন তখন নিলাম, এখন নিলে আসলে ভালো হইতো, ওদের জন্য আমি চিন্তা করব যে আসলে পরবর্তীতে আর কোনো প্রাইজ দেওয়া যায় কিনা যেটা তোমার জন্য ভালো হয়। হ্যাঁ, সমস্যা নাই, ফিজিক্স সাজেশন বুক আসবে, দেখি তোমাদেরকে ওইটাতে অফার করা যায় কিনা। আচ্ছা দেখো, বোর্ডে একটা সার্কিট দেওয়া আছে, তোমাদের যে কাজটা হবে এই সার্কিটটা তোমাদেরকে সলভ করতে হবে। প্রশ্ন হচ্ছে প্রশ্নটা কি, এটাই হচ্ছে প্রশ্ন। বুঝতে পারছো? আমিও আছি, নোট করার জন্য কমেন্ট করি নাই। ওকে, নো প্রবলেম, অনেক ডিসকাউন্ট দিছে, সবাই এনরোল করো। ওকে, এখন ও আবার কি পাঠাইলো? আচ্ছা, কোশ্চেনটা সবাই একটু দেখো, সবাই একটু কোশ্চেনটা দেখো। ধরো, আমি তো হারাই ফেললাম। তোমাদেরকে যেই কাজটা করতে হবে, তোমাদেরকে এই 2 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে এটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রশান্ত আমাকে দিছিল, সামহাও আমি ওকে করে দিছি, কিন্তু সে হয়তো বুঝতে পারে নাই বা পারছে, যেটা হোক এজন্য আরেকবার রিভিউ করব। মোটামুটি বেশিক্ষণ সময় লাগবে না, এবং ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে এটা সবার জানা দরকার। দেখি কে করতে পারো, কেউ করতে পারো কিনা। কোশ্চেনটা হচ্ছে এই যে 2 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে এটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? কেউ পারবা এটা? দেখো, এটা আমি একটু করে দিই।
দেখো খুব ফাস্ট করে ট্রাই করবো, বেশিক্ষণ সময় নিব না, একটু খেয়াল করো কিভাবে করি। এইখানে দেখো এটার প্রথম যে কাজটা করতে হবে, আমি তোমাকে কোশ্চেন করছি কি যে এই রোডটার মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, এইটা নির্ণয় করার জন্য তোমার প্রথম কাজটা হবে এই টাইপের জন্য কোনো কোশ্চেন আসে তোমাকে এইটা বলি অথবা এটা বলি, যেটাই বলি না কেন তোমার প্রথম কাজটা হবে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করা। তাহলে তড়িৎ প্রবাহ আই সমান কি জানি আমরা জানি আই সমান ভি বাই আর। আর মানে কি সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ। তাহলে ভি কত দেওয়া আছে, ভি দেখো নিচে ডিরেক্ট দেওয়া আছে 14, কিন্তু আর তুল্যরোধ কি দেওয়া আছে, তুল্যরোধ দেওয়া নাই। তোমাকে যেই কাজটা করতে হবে সম্পূর্ণটার তুল্যরোধ নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবা, এই দুইটা সমান্তরালে দেওয়া আছে এবং এই দুইটার মানও এক, তাহলে এতটুক পোর্শনের তুল্যরোধ কত হবে জানো, 10 আর 10 দুইটা সমান্তরালে দেওয়া, দুইটাই সমান্তরালে দেওয়া, দুইটার মান এক, এর মানে এই দুইটার তুল্যরোধ হবে 5। এইটার সাথে এইটা শ্রেণীতে অবস্থান করতেছে, তাহলে 5 আর 2 7, আবার এই সম্পূর্ণটার সাথে এই সম্পূর্ণটা সমান্তরাল অবস্থান করতেছে, উভয়ের মানই 7। তাহলে 7 যদি দুইটা হয়, উভয় যদি সমান্তরাল অবস্থান করে, তাহলে আনসার হবে 3.5 ওহম। শর্টকাটে করা শেষ, তুল্যরোধ শর্টকাটে নির্ণয় করা শেষ। তাইলে তুল্যরোধের মান হবে, সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধের মান হবে 3.5 ওহম। তাহলে আয়ের মান আসে কত, 4 অ্যাম্পিয়ার। শেষ, সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ আমাদের জানা শেষ। এখন দেখো সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ I is equal to 4 অ্যাম্পিয়ার। এখন এই 4 অ্যাম্পিয়ার এই যে তারটা ছিল বা বর্তনী ছিল, এই বর্তনীর মধ্য দিয়ে এই পয়েন্টে যাবে, যাওয়ার পর দুইটা ভাগে ভাগ হবে, একটা যাবে এইদিকে আরেকটা যাবে এই দিকে, ঠিক আছে, একটা যাবে এইদিকে আরেকটা যাবে এইদিকে। তাহলে এখন আমাকে নির্ণয় করতে হবে, এখন তোমাদেরকে একটু জানায় রাখি, যখন একটা পয়েন্টে ভোল্টেজ দুই ভাগে ভাগ হয়, এই পয়েন্ট এবং এই পয়েন্টের বিভব পার্থক্য সবসময় সমান থাকবে। এর মানে এই 7 ওহম যে রোডটা আছে, সে যেই বিভব ফেস করবে, সে যেই ভোল্টেজটা ফেস করবে, এরা সবাই একত্রে ওই ভোল্টেজটাই ফেস করবে। যখন একটা বর্তনীতে দুইটা রোধ সমান্তরালে থাকে, এই একটা ঠিক আছে সমান্তরালে আছে, এই রোধটার দুই প্রান্তের বিভব পার্থক্য আর এই রোধটার দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকবে, কিন্তু তড়িৎ প্রবাহ সেম থাকবে না। মনে রাখবা, সমান্তরালে যখন হয় বিভব পার্থক্য সমান থাকে কিন্তু তড়িৎ প্রবাহ সমান থাকে না। আর শ্রেণীতে যখন থাকে তখন তাদের প্রবাহ একই হয়, অর্থাৎ এটার মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত বা তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে, এই রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে, কিন্তু এর দুই প্রান্তের বিভব পার্থক্য যত থাকবে ওর দুই প্রান্তের বিভব পার্থক্য তত থাকবে না। এই ইনফরমেশন দুটো তোমাকে সবসময় মনে রাখতে হবে, বুঝতে পারছো? এই ইনফরমেশনটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। এর মানে তুমি বুঝতেই পারতেছো যে এইটার মধ্যে দিয়ে এক প্রকার কারেন্ট প্রবাহিত হবে আর এইটার মধ্যে দিয়ে আরেক প্রকার কারেন্ট প্রবাহ প্রবাহিত হবে। এখন যেহেতু এইটার সাথে, মানে এটাকে তুমি যদি সলভ করতা, এটাকে তুমি যদি সিম্পলিফাই করতা, তাহলে এইটা সম্পূর্ণ একটা রোধ হইতো, আর এইটার সাথে এইটা শ্রেণীতে অবস্থান করতেছে, জাস্ট লাইক এইটার মতো যদি হয়, তাহলে কি হবে, এইটার ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহ প্রবাহিত হবে, এইটার মধ্যে দিয়ে ওই পরিমাণ কারেন্ট প্রবাহ প্রবাহিত হবে। ঠিক আছে, এখন তাহলে তোমার কি করতে হবে, এখন এটার মধ্যে দিয়ে কত প্রবাহ হয় এটা তোমার নির্ণয় করতে হবে। ভাই দরকার নাই তো, তোমার খুব সহজ কথা একটা বলি, তুমি এই যে এত কাহিনী করার থেকে একটা কাজ করো, এই পয়েন্ট দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাবে, এইখান দিয়ে আসার সময় কিন্তু একই পরিমাণ কারেন্ট আসবে। কারেন্টটা তুমি যত পেঁচাও যা কিছু কাহিনী করো, তুমি তার ইনপুট দেওয়ার সময় দিকে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত করবা, এই পয়েন্ট দিয়ে ওই পরিমাণে প্রবাহ প্রবাহিত হবে। বুঝা গেছে? তাহলে এখন আমি কি করব, আমি এখন এই পয়েন্ট অথবা এই পয়েন্ট যে কোনো একটা পয়েন্টে নির্ণয় করলেই হবে। অথবা কেউ যদি চালাকি বুঝতে পারো, আরেকটা কাজ করতে পারো, 4 অ্যাম্পিয়ার প্রবাহ দিচ্ছ, কোন দিক দিয়ে দিচ্ছ, এদিক দিয়ে দিচ্ছ, দেওয়ার পর এটা এই জায়গায় দুই ভাগে ভাগ হচ্ছে, তাই না? এখন এইটার মধ্যে দিয়ে তুমি যদি প্রবাহ বাইর করতে পারো, তুমি তাহলে এটার মধ্যে দিয়ে প্রবাহ বের করতে পারবা। বলো কিভাবে? তার কারণ এইটার মধ্যে দিয়ে প্রবাহ বের করতে পারলেই সম্পূর্ণটার থেকে এইটারটা বাদ দিলে এইটারটা বের হয়ে যাবে, তাই না? হিসাব অনেক ইজি। তাইলে এখন আমরা বের করি, এইটারে ধরো I1, যেটার মধ্যে দিয়ে I1 প্রবাহ প্রবাহিত হচ্ছে, এটার মধ্যে দিয়ে I2 প্রবাহ প্রবাহিত হচ্ছে। আমাকে নির্ণয় করতে হবে কি, আমাকে নির্ণয় করতে হবে I1 এর মান। I1 সমান এদিকে হচ্ছে সম্পূর্ণ বর্তনীর প্রবাহ I। উপরে কি দিবা, উপরে কি লিখবা? উপরে লিখবা তুমি কারটা নির্ণয় করতেছো, আগে একটু হিসাব করে দেখো। তুমি ধরো নির্ণয় করতেছো এখন এদের ভিতরকার প্রবাহ, তাহলে এদের ভিতরকার প্রবাহ যদি নির্ণয় করতে চাও, তাহলে এই লাইনটা বাদ দাও, I2 রোধ কত তুমি বলো,
I1 এর হিসাব বাদ দাও, তুমি শুধুমাত্র হিসাব করো I2 এর ভিতর দিয়ে কি পরিমাণ প্রবাহ প্রবাহিত হচ্ছে, সরি এইটা কোন রোধের ভিতর দিয়ে যাচ্ছে, 7 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, উপরে 7 দাও, নিচে কি করবা, নিচে এই 7 যোগ এই সম্পূর্ণটার তুল্য রোধ, এই সম্পূর্ণটার তুল্য রোধ কত, এই সম্পূর্ণটা বলতে কোনটা বুঝাইছি, এই যে এইটার মধ্যে দিয়ে কি পরিমাণ তুল্য রোধ আছে একটু হিসাব করো, এই রাস্তায় কি পরিমাণ তুল্য রোধ আছে, তুমি যদি হিসাব করো তুমি দেখবা কি এই রাস্তাতেও 7 ওহম তুল্য রোধ আছে, এবং সম্পূর্ণ আই এর মান কত, এটা 14, এটা 7, সম্পূর্ণ আই এর মান পাইছি 4, তাহলে হাফ ইন্টু 4 সমান 2, দ্যাটস মিন I1 এর মান হচ্ছে 2, এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ প্রবাহিত হবে, এদিক দিয়েও তুমি আলটিমেটলি 2 অ্যাম্পিয়ার প্রবাহ প্রবাহিত পাবা, দ্যাটস মিন এইটার ভিতর দিয়া 2 অ্যাম্পিয়ার প্রবাহ লাভ করবে। বুঝতে পারছো, কাহিনী শেষ। আর এই যে রুলটা, এই রুলটাকে বলা হয় হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা কারেন্ট পাই, ইন্ডিভিজুয়াল লাইনের কারেন্ট পাই। সেম এরকম আরেকটা আছে ভোল্টেজ ডিভাইডার রোল, যেটার মাধ্যমে আমি ইন্ডিভিজুয়াল লাইনের ভোল্টেজ পাই। যখন এরকম শ্রেণীতে অবস্থানরত দুইটা রোধের ভিতর দিয়ে ভোল্টেজ নির্ণয় করতে হয়, তখন ভোল্টেজ ডিভাইডার রোল অ্যাপ্লাই করতে হয়, যেটা আসলে নির্ণয় করবো হচ্ছে যে এইটার আর এইটার মধ্যে ভোল্টেজ আসলে কত, ওইটা নির্ণয় করার সময়। বোঝা গেছে? তাহলে এইটা আজকে আর আলোচনা করব না, শুধুমাত্র যেটা দরকার ছিল ওইটা করছি, শেষ। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন তোমাদেরকে একটু করি। ধরো আমি বললাম যে এই পয়েন্টের, মানে আমি এখন তোমাদেরকে হাইপোথেটিক্যালি মানে শুধুমাত্র বলতেছি, তুমি সব কিছু বাদ দাও, আমি শুধু তোমাকে বললাম যে এই পয়েন্টের নাম দিলাম এ, আর এই পয়েন্টের নাম দিলাম বি। এখন আমি তোমাকে বললাম এ আর বি এর বিভব পার্থক্য সমান, মানে এইখানেও যেই বিভব পাও এইখানেও সেই বিভব পাও, 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ কত হবে? কেউ কি আনসার বলতে পারবা? বলো, কেউ কি বলতে পারবা? আমি যদি তোমাকে বলি যে এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব সেম, তাহলে 10 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহ প্রবাহিত হচ্ছে, এটার আনসার কি হবে? আচ্ছা, এই জিনিসটা আমি একটু জানাই দেই। যদি দুইটা পয়েন্টের বিভব সেম থাকে, অর্থাৎ বিভব পার্থক্য 0, এই পয়েন্টের যা বিভব এই পয়েন্টের বিভব যদি একই হয়, মানে ভি এ সমান সমান যদি ভি বি হয়, তাহলে ডেল ভি সমান কি হবে, মানে ভি এ মাইনাস ভি বি সমান সমান হবে 0। 0 যদি হয়, ঘটনা যেটা হবে এটার মধ্যে কোনো তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে না। কখনো যদি এমসিকিউতে এই টাইপের কোনো কোয়েশ্চেন দেখো যে দুইটা পয়েন্ট দিছে, মাঝখানে একটা রেজিস্টর বা রোধক দেওয়া, বলতেছে দুইটা পয়েন্টেই বিভব সমান, ওই রেজিস্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহ প্রবাহিত হবে, তুমি আনসার দিবা কোনো প্রবাহ প্রবাহিত হবে না, অর্থাৎ তড়িৎ প্রবাহ 0 অ্যাম্পিয়ার। কারণ যদি বিভব পার্থক্যই না থাকে, তাইলে কেন শুধু শুধু তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে? তড়িৎ প্রবাহের প্রথম শর্তই হচ্ছে দুই পাশে বিভব পার্থক্য সৃষ্টি হইতে হবে। 7/5 কেন আসলো আবার? এটা আবার কই পাইলা? আচ্ছা, যেটাই হোক, তাহলে মোটামুটি আজকের ক্লাস এখানেই শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, আর যদি কোনো কিছু জানার থাকে, কোর্স রিলেটেড কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই নক দিতে পারো। তাহলে আমি আশা করি কারো কোনো প্রবলেম নাই, আর কারো কোনো কোয়েশ্চেন নাই। আর তোমাদের অফার তাইলে আলটিমেটলি এখন বাজতেছে কত? এখন বাজতেছে হচ্ছে 8:36। ঠিক আছে, তাহলে তোমাদের 500 টাকার এই যে কই গেল আমার অফার, আমার 500 টাকার অফার তাহলে ডান। এখন থেকে 600 টাকা, রাত 12টা পর্যন্ত কাউন্টডাউন শুরু, তারপর ওইটাও শেষ, ডান। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যারা যারা এখন পর্যন্ত কোর্স এনরোল করো নাই দ্রুত করে ফেলবা। সবাইকে আসসালামু আলাইকুম।